আইসিডিএসের আরও একটি ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আইসিডিএস কর্মী ও সহায়িকার সাধারণ জ্ঞান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সম্পর্কে। এবং আজকের যে টপিক সেটি হচ্ছে ভারতের ইতিহাস ও নেতাজি সুভাষচন্দ্র বসু, অর্থাৎ ভারতের ইতিহাসের সাথে সাথে কিভাবে নেতাজি সুভাষচন্দ্র বসু জড়িয়ে আছেন এবং সেই সম্পর্কিত যা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর রয়েছে সেই সম্পর্কে আলোচনা করব, যেগুলি তোমাদের আইসিডিএস কর্মী ও সহায়িকার পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। তোমরা পুরোপুরি ক্লাসটি করবে ভালোভাবে মন দিয়ে, তাহলে সম্পূর্ণভাবে বুঝতে পারবে। আর বারবার প্র্যাকটিস করবে, তাহলেই প্রশ্নের উত্তরগুলো তোমাদের মনে থাকবে। তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে। তো দেখো, আজকের ক্লাসের প্রথম প্রশ্নে বলা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু কত সালে এবং কোথায় জন্মগ্রহণ করেন। তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হবে 23শে জানুয়ারি 1897। 23শে জানুয়ারি 1897 কটক শহরে। কটক শহর কোথায়? কটক শহর হচ্ছে ওড়িশা রাজ্যে। ওড়িশা রাজ্যের কটক শহরে তিনি জন্মগ্রহণ করেন 23শে জানুয়ারি 1897 সালে। পরবর্তী প্রশ্ন, নেতাজির রাজনৈতিক গুরু কে ছিলেন? নেতাজির রাজনৈতিক গুরু কে ছিলেন? আমরা আগের ক্লাসে দেখেছি ভারতের ইতিহাস ও মহাত্মা গান্ধী সম্পর্কিত, আর আজকের এই ক্লাসটি হচ্ছে ভারতের ইতিহাস ও নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কিত। দেখো, নেতাজির রাজনৈতিক গুরু কে ছিলেন, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। তোমরা অবশ্যই মনে রাখবে যে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ছিলেন নেতাজির রাজনৈতিক গুরু। এরপর দেখো পরবর্তী প্রশ্নে, সুভাষচন্দ্র বসু আইসিএস পরীক্ষায় কততম স্থান অধিকার করেছিলেন? আইসিএস অর্থাৎ ইন্ডিয়ান সিভিল সার্ভিস। ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষাতে নেতাজি সুভাষচন্দ্র বসু কততম স্থান অধিকার করেছিলেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে 4র্থ স্থান অধিকার করেছিলেন। 1920 সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষায় তিনি 4র্থ স্থান অর্জন করেন। তবে পরাধীন ভারতের সেবায় যোগ না দিয়ে 1921 সালে ইস্তফা দেন। 1920 সালের যে সিভিল সার্ভিস পরীক্ষা, ইন্ডিয়ান সিভিল সার্ভিস, সেটা কোথায় হয়েছিল? ইংল্যান্ডে হয়েছিল, এবং সেখানে গিয়ে তিনি পরীক্ষা দেন। পরীক্ষায় 4র্থ স্থান অর্জন করেন, কিন্তু তবে পরাধীন ভারতের সেবায় তিনি যোগ না দিয়ে 1921 সালে ইস্তফা দেন। পরবর্তী প্রশ্ন, সুভাষচন্দ্র বসু প্রথম কত সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন? সুভাষচন্দ্র বসু প্রথম কত সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে 1938 সালে। 1938 সাল হবে এখানে কারেক্ট আনসার। এবং তোমরা মনে রাখবে 1938 সালে হরিপুরা অধিবেশনে নেতাজি প্রথমবার সর্বসম্মতিক্রমে কংগ্রেসের সভাপতি হন। অর্থাৎ সবাই কিন্তু সম্মতি দিয়েছিলেন এবং হরিপুরা অধিবেশনে তিনি প্রথমবার কংগ্রেসের সভাপতি হন। পরবর্তী প্রশ্ন, 1939 সালে ত্রিপুরী কংগ্রেস সভাপতি নির্বাচনে সুভাষচন্দ্র কার বিরুদ্ধে জয়লাভ করেন? 1939 সালে ত্রিপুরী কংগ্রেস সভাপতি নির্বাচনে সুভাষচন্দ্র বসু কার বিরুদ্ধে জয়লাভ করেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে পট্টভি সীতারামাইয়া। পট্টভি সীতারামাইয়া। তোমরা মনে রাখবে যে মহাত্মা গান্ধীর মনোনীত প্রার্থী
পট্টভি সীতারামাইয়াকে পরাজিত করে নেতাজি পুনরায় সভাপতি নির্বাচিত হন? পরবর্তী প্রশ্ন, কংগ্রেস ত্যাগের পর নেতাজি 1939 সালে কোন রাজনৈতিক দল গঠন করেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কংগ্রেস ত্যাগের পর নেতাজি 1939 সালে কোন রাজনৈতিক দল গঠন করেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে ফরওয়ার্ড ব্লক। তিনি সেই সময় ফরওয়ার্ড ব্লক দলটি গঠন করেছিলেন এবং কংগ্রেসের অভ্যন্তরে মতভেদের কারণে পদত্যাগ করেন কংগ্রেসকে এবং তিনি 3রা মে 1939 সালে ফরওয়ার্ড ব্লক গঠন করেন। পরবর্তী প্রশ্ন, নেতাজির আধ্যাত্মিক গুরু কে ছিলেন? আধ্যাত্মিক গুরু অর্থাৎ স্পিরিচুয়াল গুরু কে ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো তোমরা মনে রাখবে নেতাজির আধ্যাত্মিক গুরু বা স্পিরিচুয়াল গুরু ছিলেন স্বামী বিবেকানন্দ। নেতাজি স্বামী বিবেকানন্দের চিন্তা ও আদর্শ দ্বারা গভীরভাবে প্রভাবিত ছিলেন এবং তাকে আধ্যাত্মিক গুরু হিসেবে তিনি গণ্য করতেন। পরবর্তী প্রশ্ন, 1941 সালে সুভাষচন্দ্র বসু কলকাতার কোন বাসভবন থেকে মহাভিনিষ্ক্রমণ অর্থাৎ এসকেপ করেছিলেন? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। 1941 সালে সুভাষচন্দ্র বসু কলকাতার কোন বাসভবন থেকে মহাভিনিষ্ক্রমণ করেছিলেন বা এসকেপ করেছিলেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হবে, সেই বাসভবনের নাম হচ্ছে এলগিন রোড। ঠিক আছে, এলগিন রোড। অর্থাৎ তোমরা মনে রাখবে 1941 সালের 17ই জানুয়ারি রাতে ব্রিটিশদের চোখ ফাঁকি দিয়ে নেতাজি কলকাতার এলগিন রোডের বাড়ি থেকে ছদ্মবেশে বেরিয়ে যান। অর্থাৎ এলগিন রোডে একটি বাড়ি ছিল, সেই বাড়ি থেকে তিনি ছদ্মবেশে 1941 সালের 17ই জানুয়ারি রাত্রে সেখান থেকে বেরিয়ে যান এবং সেটাই হচ্ছে মহাভিনিষ্ক্রমণ। পরবর্তী প্রশ্ন, নেতাজি মহাভিনিষ্ক্রমণের সময় গাড়ি চালিয়ে সাহায্য করেছিলেন তার কোন ভাইপো? নেতাজিকে মহাভিনিষ্ক্রমণের সময় গাড়ি চালিয়ে সাহায্য করেছিলেন তার কোন ভাইপো? তো তার ভাইপোর নাম অবশ্যই আশা করি তোমরা অনেকেই জানো, শিশির কুমার বসু। তার কি নাম ছিল? শিশির কুমার বসু। তার ভাইপো শিশির কুমার বসু ওয়ান্ডারার গাড়ি চালিয়ে, গাড়িটির নাম কি ছিল? ওয়ান্ডারার। সেই গাড়ি চালিয়ে নেতাজিকে গোমো স্টেশন পর্যন্ত পৌঁছে দেন। গোমো স্টেশন পর্যন্ত। এরপর দেখো পরবর্তী প্রশ্নে কি বলা হচ্ছে। এই প্রশ্নে দেখো বলা হচ্ছে, সুভাষচন্দ্র বসুকে প্রথম নেতাজি উপাধিতে কে ভূষিত করেন? অর্থাৎ নেতাজি উপাধি ভূষিত করেন কারা? কি হবে কারেক্ট আনসার? দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হবে জার্মানিতে অবস্থিত ফ্রি ইন্ডিয়া সেন্টার এর ভারতীয় সেনারা। জার্মানিতে অবস্থিত ফ্রি ইন্ডিয়া সেন্টারের ভারতীয় সেনারা তারা কিন্তু সুভাষচন্দ্র বসুকে নেতাজি উপাধিতে ভূষিত করেন। তোমরা মনে রাখবে 1941-42 সালে জার্মানির ফ্রি ইন্ডিয়া সেন্টার এর ভারতীয় জওয়ান ও সদস্যরা তাকে প্রথম শ্রদ্ধা জানিয়ে নেতাজি বলে সম্বোধন করেন। পরবর্তী প্রশ্ন, আজাদ হিন্দ ফৌজ অর্থাৎ INA মূলত কে প্রতিষ্ঠা করেছিলেন? আজাদ হিন্দ ফৌজ INA কে প্রতিষ্ঠা করেছিলেন? দেখো, তোমরা একটু মনে রাখবে 1942 সালে সিঙ্গাপুরে ক্যাপ্টেন মোহন সিং আজাদ হিন্দ ফৌজের প্রথম ভিত্তি স্থাপন করেন এবং পরবর্তীতে নেতাজি এর দায়িত্ব নেন। ঠিক আছে,
1942 সালে সিঙ্গাপুরে ক্যাপ্টেন মোহন সিং আজাদ হিন্দ ফৌজ প্রথম ভিত্তি স্থাপন করেন এবং পরবর্তী ক্ষেত্রে নেতাজি এর দায়িত্ব নেন। তাহলে এখানে কারেক্ট আনসার কী হবে? কারেক্ট আনসার হয়ে যাবে ক্যাপ্টেন মোহন সিং। তারপর দেখো, নেতাজি কত সালে সিঙ্গাপুরে আজাদ হিন্দ সরকারের প্রতিষ্ঠা করেন? আজাদ হিন্দ সরকারের প্রতিষ্ঠা করেন সিঙ্গাপুরে নেতাজি কত সালে? প্রভিজনাল গভর্নমেন্ট অফ ফ্রি ইন্ডিয়া কত সালে? তো দেখো, এই প্রসেস কারেক্ট অ্যান্সার হবে 1943 সালে। 1943 সালে 1943 সালে 21শে অক্টোবর সিঙ্গাপুরে নেতাজি স্বাধীন ভারতের অস্থায়ী সরকার বা আজাদ হিন্দ সরকার গঠন করেন। পরবর্তী প্রশ্ন, আজাদ হিন্দ ফৌজের নারী বাহিনীর নাম কী ছিল? আজাদ হিন্দ ফৌজের পুরুষ বাহিনী এবং নারী বাহিনী, যে নারী বাহিনী সেই বাহিনীর নাম কী ছিল? উইমেন্স রেজিমেন্ট। সেটার নাম কী ছিল? সেটার নাম ছিল রানী ঝাঁসি রেজিমেন্ট। রানী ঝাঁসি রেজিমেন্ট। অপশন বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। নারীদের নিয়ে গঠিত এই ঐতিহাসিক রেজিমেন্টের নেতৃত্বে ছিলেন লক্ষ্মী স্বামীনাথন, ক্যাপ্টেন লক্ষ্মী সেহগল। ঠিক আছে, এবং এই যে বাহিনী, সেই বাহিনীর নাম কি ছিল? রানী ঝাঁসি রেজিমেন্ট। এরপর দেখো, এখানে বলা হচ্ছে তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। এই যে বিখ্যাত উক্তি, এটি কার? এটা আশা করি সকলেই পারবে, কিন্তু পরীক্ষায় বারবার আসে, তো সেক্ষেত্রে যেন ভুল না হয় কোনোভাবেই। এটা কারেক্ট আনসার হয়ে যাবে নেতাজি সুভাষচন্দ্র বসু। বার্মায় আজাদ হিন্দ ফৌজের সৈন্যদের উৎসাহিত করতে নেতাজি এই ঐতিহাসিক আহ্বান জানিয়েছিলেন। কি ঐতিহাসিক আহ্বান? সেটা হচ্ছে, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। পরবর্তী প্রশ্ন, মহাত্মা গান্ধীকে প্রথম জাতির জনক বলে কে সম্বোধন করেছিলেন? মহাত্মা গান্ধীকে প্রথম জাতির জনক অর্থাৎ ফাদার অব দ্য নেশন বলে কে সম্বোধন করেছিলেন? কে প্রথম বলেছিলেন মহাত্মা গান্ধীকে জাতির জনক? নেতাজি সুভাষচন্দ্র বসু। নেতাজি সুভাষচন্দ্র বসু 6ই জুলাই 1944 সালে 6ই জুলাই 1944 সালে সিঙ্গাপুর থেকে সিঙ্গাপুর রেডিওর মাধ্যমে ভাষণে নেতাজি মহাত্মা গান্ধীকে ফাদার অব দ্য নেশন বলে সম্বোধন করেন। পরবর্তী প্রশ্ন, নেতাজির লেখা বিখ্যাত আত্মজীবনীমূলক বইটির নাম কি? নেতাজির লেখা বিখ্যাত আত্মজীবনীমূলক বইটির নাম কি? কি নাম? তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে বলো তো? এই প্রশ্নের সঠিক উত্তর হবে দ্য ইন্ডিয়ান স্ট্রাগল। দ্য ইন্ডিয়ান স্ট্রাগল। বইটিতে নেতাজি 1920 থেকে 1942 সালের ভারতীয় স্বাধীনতা সংগ্রামের ইতিহাস বিস্তারিতভাবে কিন্তু তুলে ধরেছেন। 1920 সাল থেকে 1942 সাল পর্যন্ত ভারতের বিভিন্ন প্রান্তে যে সমস্ত আন্দোলন, যে সমস্ত সংগ্রাম হয়েছে, সেগুলো কিন্তু তুলে ধরেছেন দ্য ইন্ডিয়ান স্ট্রাগল বইটিতে। পরবর্তী প্রশ্ন, সুভাষচন্দ্র বসু কত সালে কলকাতা পুরসভার মেয়র হন? সুভাষচন্দ্র বসু কত সালে কলকাতা পুরসভার মেয়র হন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে 1930 সালে। কত সালে? 1930 সালে। 1930 সালে কারাগারে বন্দী থাকা অবস্থাতেই নেতাজি কলকাতা কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন। এরপর দেখো, পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে, নেতাজির বিখ্যাত কুচকাওয়াজ সঙ্গীত বা মার্চ সং কোনটি ছিল?
বিখ্যাত কুচকাওয়াজ সঙ্গীত কোনটি ছিল, বা মার্চ সং? এটা সঠিক উত্তর হবে, কদম কদম বাড়ায়ে যা। কদম কদম বাড়ায়ে যা, অপশন এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। ক্যাপ্টেন রাম সিং ঠাকুরের সুরারোপিত কদম কদম বাড়ায়ে যা গানটি আজাদ হিন্দ ফৌজের অফিসিয়াল মার্চ সং ছিল। এটা কিন্তু অবশ্যই তোমরা মনে রাখবে যে আজাদ হিন্দ ফৌজ, সেই ফৌজের অফিসিয়াল যে মার্চ সং সেটা ছিল কদম কদম বাড়ায়ে যা। তারপর দেখো বলা হচ্ছে জার্মানি সফরকালে ছদ্মবেশে নেতাজি কোড নাম কী ছিল? ছদ্মবেশের সময় নেতাজির যে কোড নেম সেটা কী ছিল? কি হবে কারেক্ট আনসার? তো দেখো এটা সঠিক উত্তর হবে অরল্যান্ডো মাজোটা। অরল্যান্ডো মাজোটা। এটা ইংরেজিতে লেখা হয়েছে, তার কারণ হচ্ছে যাতে তোমাদের শব্দের উচ্চারণ বা বানানে যাতে কোনো সমস্যা না হয়, যাতে মনে রাখতে পারো, সেই জন্য আমি তোমাদের এখানে ইংরেজিতে লিখে রেখেছি, যাতে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারো আর খুব ভালোভাবে যাতে তোমরা মনে রাখতে পারো। অরল্যান্ডো মাজোটা। ইতালীয় পাসপোর্ট ব্যবহার করে অরল্যান্ডো মাজোটা ছদ্মবেশে তিনি মস্কো হয়ে বার্লিনে পৌঁছান। ইতালীয় পাসপোর্ট ব্যবহার করেছিলেন তিনি। পরবর্তী প্রশ্ন, আজাদ হিন্দ ফৌজ কর্তৃক মুক্ত করা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের নতুন নাম নেতাজি কী রেখেছিলেন? আজাদ হিন্দ ফৌজ কর্তৃক মুক্ত করা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের নতুন নাম নেতাজি কী রেখেছিলেন? এটা আশা করি সবাই পারবে। এটা কারেক্ট আনসার কী হবে বলো তো? শহীদ ও স্বরাজ দ্বীপ। শহীদ ও স্বরাজ দ্বীপ। ঠিক আছে, এখানে দেখো দুটি অপশান আছে একই রকমের, এখানে অপশান বি হচ্ছে কারেক্ট আনসার, শহীদ ও স্বরাজ দ্বীপ। ঠিক আছে, শহীদ ও স্বরাজ দ্বীপ। 1943 সালের ডিসেম্বরে জাপান আন্দামান ও নিকোবর হস্তান্তর করলে নেতাজি আন্দামানের নাম শহীদ দ্বীপ রাখেন আর নিকোবরের নাম স্বরাজ দ্বীপ। তাহলে শহীদ আগে, তারপরে স্বরাজ। ঠিক আছে, আন্দামানের নাম কি? শহীদ। যেহেতু প্রশ্নে আন্দামান আগে আছে তা আন্দামান হয়ে গেল শহীদ, আর নিকোবর পরে আছে তা নিকোবর হয়ে গেল স্বরাজ। তাহলে শহীদ ও স্বরাজ দ্বীপ। এরপর দেখো, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সুভাষচন্দ্র বসুকে উৎসর্গ করে কোন নাটকটি রচনা করেছিলেন? বলো কারেক্ট আনসার কী হবে? দেখো 1939 সালে রবীন্দ্রনাথ ঠাকুর তার তাসের দেশ নৃত্য নাট্যটি সুভাষচন্দ্র বসুকে উৎসর্গ করেছিলেন। তো সেটার কি নাম বলো তো? তাসের দেশ। তাসের দেশ এই যে নাটক, এটা কিন্তু তিনি সুভাষচন্দ্র বসুকে উৎসর্গ করেছিলেন। কে উৎসর্গ করেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। কত সালে? 1939 সালে। এরপর দেখো বলা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর নেতাজিকে কোন উপাধিতে ভূষিত করেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর নেতাজিকে কোন উপাধিতে ভূষিত করেছিলেন? এর কারেক্ট আনসার হবে দেশ নায়ক। কি? দেশ নায়ক। ঠিক আছে, 1939 সালে রবীন্দ্রনাথ ঠাকুর নেতাজিকে দেশ নায়ক আখ্যা দিয়ে সম্মান জানান। তারপর দেখো বলা হচ্ছে মহাত্মা গান্ধী সুভাষচন্দ্র বসুকে কী বলে বর্ণনা করেছিলেন? মহাত্মা গান্ধী সুভাষচন্দ্র বসুকে কী বলে বর্ণনা করেছিলেন? কি বলেছিলেন বলো তো? নেতাজির অসীম দেশপ্রেমের প্রতি শ্রদ্ধা জানিয়ে গান্ধীজি তাকে পেট্রিয়ট অফ পেট্রিয়টস, অর্থাৎ দেশপ্রেমিকদের দেশপ্রেমিক, অর্থাৎ দেশপ্রেমিক যতগুলো ছিল
ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, তাদের মধ্যে যে দেশপ্রেমিক, এইরকমভাবে কিন্তু তিনি শ্রদ্ধা জানিয়েছিলেন। গান্ধীজি শ্রদ্ধা জানিয়েছিলেন কাকে? নেতাজি সুভাষচন্দ্র বসুকে। পেট্রিয়ট অফ পেট্রিয়টস, অথবা দেখো এখানে অপশানে যেটা আছে সেটা হচ্ছে প্রিন্স অ্যামাং পেট্রিয়টস, অর্থাৎ দেশপ্রেমিকদের রাজকুমার। দেশপ্রেমিকদের রাজকুমার, বা এখানে যদি প্রশ্নে অপশানে থাকে আরও একটি, যেটা হলো পেট্রিয়ট অফ পেট্রিয়টস, অর্থাৎ দেশপ্রেমিকদের দেশপ্রেমিক বা দেশপ্রেমিকদের রাজকুমার বলে শ্রদ্ধা জানিয়েছিলেন। পরবর্তী প্রশ্ন, ভারত সরকার 23শে জানুয়ারি নেতাজির জন্মদিনকে কী দিবস হিসেবে পালন করে? যেটাকে আমরা নেতাজি জয়ন্তী বলে থাকি, 23শে জানুয়ারি প্রতি বছর পালন করা হয়। এই 23শে জানুয়ারি নেতাজির জন্মদিনকে কী দিবস হিসেবে পালন করে ভারত সরকার? তো নেতাজির অদম্য সাহস ও অবদানকে স্মরণ করে ভারত সরকার তার জন্মদিন 23শে জানুয়ারিকে পরাক্রম দিবস হিসেবে ঘোষণা করেছে। পরাক্রম দিবস, অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো, আজাদ হিন্দ ফৌজ ভারতের কোন শহর প্রথম মুক্ত করেছিল? আজাদ হিন্দ ফৌজ ভারতের কোন শহর প্রথম মুক্ত করেছিল? দেখো 1944 সালের 14 এপ্রিল আজাদ হিন্দ ফৌজ মণিপুরের ময়রাং শহরে প্রথম স্বাধীন ভারতের তেরঙ্গা পতাকা উত্তোলন করে। 1944 সালের 14 এপ্রিল আজাদ হিন্দ ফৌজ মণিপুরের ময়রাং শহরে প্রথম স্বাধীন ভারতের তেরঙ্গা পতাকা উত্তোলন করে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? ময়রাং, মণিপুর। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এই হচ্ছে ভারতের ইতিহাস ও নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কিত 25টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, যেগুলি তোমাদের আইসিডিএস কর্মী ও সহায়িকার পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। এই প্রশ্নগুলি তোমরা বারবার প্র্যাকটিস করবে, খুব ভালোভাবে প্র্যাকটিস করবে, তাহলে কিন্তু মনে থাকবে। আর ক্লাসগুলো কিন্তু নিয়মিত করে যাও। এই চ্যানেলটি নিয়মিত তোমরা ফলো করতে থাকো। সাবজেক্ট ওয়াইজ ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে। প্রত্যেকটি ক্লাস খুব ভালোভাবে মন দিয়ে করবে, সময় বার করে অন্তত ক্লাসগুলো কিন্তু সময় মতো করে নেবে, না হলে অনেক ক্লাস হয়ে গেলে পরে কিন্তু সমস্যা হয়ে যাবে। তো তাই সময়ে প্রতিদিন ক্লাসগুলো কিন্তু সময় বার করে তোমরা করে নেবে। আর প্রত্যেকেই ক্লাসটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে। ধন্যবাদ।